সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, রাষ্ট্র সংস্কার চলছে। প্রতিদিন আমরা সংস্কারের নামে আলোচনা দেখছি। বাংলাদেশের পুলিশ সংস্কার হচ্ছে, বাংলাদেশের রাজনীতি সংস্কার হচ্ছে, বাংলাদেশের জুডিশিয়ারি সংস্কার হচ্ছে, বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্কারের কাজ চলছে, দুদকের সংস্কার কাজ চলছে, স্বাস্থ্য বিভাগের সংস্কারের কাজ চলছে, কিন্তু বাংলাদেশের শিক্ষা বিভাগে কোনো সংস্কার হচ্ছে না। এর জন্য কোনো কমিশন নাই। খুবই দুর্ভাগ্য। আমরা বক্তৃতায় বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। ছোটবেলা থেকে আমরা শিখেছি যে নেপোলিয়নের কথা আমরা শুনেছি। নেপোলিয়ন বলতে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো। বা ওই যে আমরা কবিতায় পড়তাম যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সভা, দিল্লি প্রতি শ্বেত কঞ্চা। এ তো কথার কথা। বাংলাদেশের শিক্ষকদেরকে ধুকে ধুকে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে মরতে হচ্ছে, জীবনের সাথে যুদ্ধ করতে হচ্ছে। শিক্ষক তার বাবা মার চিকিৎসা করতে পারে না অর্থের অভাবে। শিক্ষক তার সন্তানদেরকে একটা ভালো স্কুলে পড়াতে পারে না, মানসম্মত স্কুলে তো পড়াতে পারে না। একই চেয়ারে বসে জীবন শুরু, একই চেয়ারে বসে জীবন শেষ। দুনিয়ার কোন জায়গায় শিক্ষকের এমন ভগ্ন দশা, এরকম নগ্ন দশা আছে কিনা আমার জানা নাই। ডক্টর আশরাফ সিদ্দিকীর একটি কবিতার কথা আছে, আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনে অন্ধকার বলা। আসলেই তাই। বাংলাদেশের শিক্ষক, যারা এই জাতি গড়ার কারিগর, যাদের কাছে আমরা পড়াশোনা শিখেছি, যাদের কাছে আমরা জ্ঞানের আলো বিতরণ করতে দেখেছি, সেই শিক্ষকরা রাজপথে থাকে, তাদেরকে পুলিশে হামলা করে, তাদেরকে লাঠিপেটা করে, তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়, তাদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, গুলি করা হয়। ঘটনায় বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি। আমরা চাই না বাংলাদেশের শিক্ষক রাজপথে দাঁড়িয়ে লাঞ্ছিত হোক, অপমানিত হোক। শিক্ষকের মর্যাদা শুধু কথার মধ্যে রাখতে হবে না, রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে শিক্ষকের মর্যাদা নির্ধারণ করবার প্রয়োজন রয়েছে। সেই জন্য আমরা বলি, আজকে এই শিক্ষক, এই হতভাগ্য শিক্ষক যারা রয়েছে, তাদের দাবির প্রতি আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগতভাবে আজকে থেকে সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি। আপনারা যখন যেখানে ডাকবেন সেখানে আপনার দাবির জন্য কথা বলবো, উচ্চকিত হবো। এখানে বলবো, টেলিভিশনের টক শোতে যখন যাই তখন বলবো, এবং সবসময় আপনাদের সাথে থাকবো। এবং শেষ কথা এটা, আমাদের দল যদি সরকারে যায়, ক্ষমতায় যায়, তাহলে শিক্ষকের মান, তাদের মর্যাদা, তাদের আর্থিক মুক্তি সহ তাদের পরিবারের সামগ্রিক নিরাপত্তার জন্য আমরা আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আমরা কথা বলবো, এবং যে কোনো ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা আজকের দিনে প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আমি আমার কথা শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। সংগ্রামী প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা আজকের এই যে সমাবেশ, আমরা কোনো কথা বেশি বলবো না। আমাদের মাঝে যারা অনুভূতি ব্যক্ত করতে এসেছেন, আমাদের এই দাবির প্রতি যারা একাত্মতা প্রকাশ করতে এসেছেন, এবং অনেক নেতৃবৃন্দ আসবেন, তাদেরকে আমরা আজকে স্বাগত জানাবো। আমরা নিজেদের কথা না বলি, কেউ মনোক্ষুণ্ণ হবেন না। হ্যাঁ, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রশাসনেরই একজন সাবেক কর্মকর্তা, সাবেক সচিব জনাব এহসানুল হক। জনাব এহসানুল হক, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ করছেন। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং এটা জুলাই মাস আমি স্মরণ করব ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ পেয়েছি। আমি স্মরণ করবো প্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার, যাদের বিনিময়ে আমরা একটা নতুন প্রেক্ষাপট পেয়ে দিই। আমি স্মরণ করবো যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, অনেকে চক্ষু হারিয়েছেন, অনেকে অঙ্গ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন। আমি এরপরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে আপনারা যে দাবিগুলো তুলেছেন, যে আন্দোলনটা করছেন, এটা প্রত্যক্ষভাবে আপনাদের আন্দোলন হলো। এটা তো আপনাদের আন্দোলন না, এটা জনগণের আন্দোলন, এটা মানুষের আন্দোলন,
এটা বাংলাদেশের আন্দোলন। এখানে যদিও এটা আন্দোলনের আপনারা শুরুটা আপনারা করেছেন, চাওয়াটা আপনাদের, কিন্তু প্রত্যাশাটা আমাদের সবার। কেন? প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জাতির জন্য, এটা আমরা সবাই জানি। প্রাথমিক শিক্ষার মাধ্যমে একজন মানুষের, একজন ছাত্রের বিকাশ ঘটে, এবং এই বিকাশ যদি আমরা না ঘটাতে পারি, এই ছাত্রকে যদি আমরা মানুষ না করতে পারি, তাহলে কিন্তু আমরা তৈরি করতেছি শিক্ষিত দানব। আপনারা দেখেছেন গত 17 বছরে বিচারের নামে যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, যে সমস্ত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, তারা তো শিক্ষিত মানুষ। আমরা দানব তৈরি করেছি। ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, মাথায় টুপি, গালে দাড়ি দেখে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। তারা করেছে যারা শিক্ষিত মানুষ। কারণ আমরা শিক্ষা দিতে পারি নাই, আমরা মানুষ করতে পারি নাই। কেন করতে পারি নাই? যারা মানুষ গড়ার কারিগর, তাদের প্রতি আমাদের সম্মানের অভাব ছিল। তাদের আমরা চাওয়া গ্রহণ করতে পারি নাই। তাদের চাওয়া তো খুব সীমিত। আমি শুনলাম মাসে 200 টাকা টিফিন ভাতা দেওয়া হয়। আমার তো মনে হয় 200 টাকা কেউ বেশি খাবার, অনেকে রেস্টুরেন্টে খাওয়ার পরে দাঁত ক্লিয়ার করলে যে খাবার খুব বের হয়, এইটার জন্য তো হবে না। আমাদের দাবি মানতে হবে, শিক্ষকের দাবি, শিক্ষকের দাবি মানতে হবে, মেনে না। আমরা একটা সৃষ্টিশীল সমাজ চাই। আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের শিক্ষাকে একদম মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে প্রাথমিক শিক্ষা। কারণ প্রাথমিক শিক্ষাকে যদি ভালো করতে হয়, তাহলে সৃষ্টিশীল শিক্ষক দরকার, সৃষ্টিশীল ক্লাসরুম দরকার। তাহলেই আমরা সৃষ্টিশীল মানুষ তৈরি করতে পারবো। এছাড়া পারবো না। আমরা চিৎকার করি, আমরা পারবো না। প্রাথমিক শিক্ষকের যে বেতন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের যে বেতন, অনেক এমনিতে তো বৈষম্য আছে। তারপরে শিক্ষকের এই সৃষ্টিশীল করার জন্য তাকে তো তার মানসিক শান্তিটাকে, প্রশান্তিটাকে বজায় রাখতে হবে। এখন বর্ষাকাল, বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, চাল কুমড়া পাওয়া যায়, নারকেলি কচু পাওয়া যায়। আপনাদেরও তো ইচ্ছা হয় যে নারকেলি কচুকে ইলিশ মাছ খাওয়ার জন্য। শুধু অন্য প্রান্তে এই ইচ্ছাটা তো আমাদেরও, আপনাদেরও আছে। এই ইচ্ছাটা পূরণ করতে হবে, যাতে সকলেই ইলিশের মৌসুমে ইলিশ মাছ, নারকেলের কচু খেতে পারে। এটা যদি আমরা না পারি, তাহলে আমরা ইয়ে করতে পারবো না, আমাদের জাতিকে গড়ে তুলতে পারবো না। এই হচ্ছে সময়। আমার তো মনে হয় আমরা ভাগ্যবান, কারণ আমাদের সরকার প্রধান একজন শিক্ষক। তো উনি অবশ্যই চিন্তা করবেন আপনাদের বিষয়ে, আপনাদের দাবির বিষয়ে ওনার অবশ্যই চিন্তা আছে। আমি আমাদের মাননীয় সভাপতির অনুরোধ ক্রমে আমি গতকাল আপনাদের প্রধান শিক্ষকদের যারা 10ম গ্রেড পেয়েছেন এবং যারা পাননি, তাদের ব্যাপারে কি করা যায় এ ব্যাপারে আমি অর্থ সচিব মহোদয়ের সাথে সভা করেছি, এবং সবার ফলাফল হচ্ছে ইতিবাচক, এবং আমি আশা করতেছি আমরা অচিরেই এই ব্যাপারে একটা ঘোষণা পাবো। বাকি বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। কারণ যেহেতু সরকার প্রধান শিক্ষক, শিক্ষকের মর্যাদা অবশ্যই থাকবে। আমাদের অনেক গ্যাপ আছে শিক্ষার সাথে। আমরা ইউনেস্কোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা জাতীয় আয়ের 6 ভাগ আমরা শিক্ষাকে দিব। আমরা দুই ভাগও দিই না। বাজেটের 20 ভাগ আমরা দিব শিক্ষা খাতে, ইউনেস্কোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের 12 করে আমরা উঠতেই পারলাম না এখন পর্যন্ত, 12-13। এবং তারপরেও আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষার বাজেট কিন্তু এবার 3000 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি যে এই টাকাটা সংস্কার এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে অর্ধেক টাকা যায় বেতন ভাতা এবং খাতে, ভবন খাতে, কিন্তু শিক্ষার উন্নয়নের টাকা কোথায়? শিক্ষার উন্নয়নের টাকা আলাদা করে বাজেট করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো। আমি অনুরোধ জানাবো যে শিক্ষার জন্য ইউনেস্কোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা হয়েছি, সেই অনুযায়ী আমরা যাতে বাজেট দিতে পারি, তাহলে আমাদের শিক্ষাটা দ্রুতগতিকী হবে। কারণ একটা কথা আছে, এরিস্টটল বলেছিলেন
যে শিক্ষা হচ্ছে গাছের মতো। শিক্ষা একটা গাছের ফলগুলো মিষ্টি লাগে, কিন্তু শিকড়গুলো তিতা লাগে। আমরা যদি একটা গাছ রোপণ করি, এই গাছটা বড় হতে তো সময় দিতে হবে, এবং গাছের শিকড়টা তো তিতা হয়, ফলটা মিষ্টি হয়। কিন্তু এই অবস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা শিক্ষার ক্ষেত্রে এগোতে পারবো না। আমি দেখলাম একটা গবেষণা ইউনেস্কোর, যে শিক্ষা খাতে গার্জিয়ানের খরচ যায় ৭১ ভাগ, বাকিটা সরকারের কাছ থেকে আসে। কেন পুরোটাই আসলে অসুবিধা কি? আমাদের তো লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। লক্ষ কোটি টাকা যেখানে পাচার হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বিনিয়োগ কেন করি না? আমার বিশ্বাস এই শিক্ষা বান্ধব, এবং যেহেতু শিক্ষক আছেন সরকার প্রধান, আমরা এই দাবিগুলা পাবো। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, আমি তো মনে করি যে প্রধান শিক্ষকদের 9ম গ্রেড হওয়া দরকার, প্রথম শ্রেণীর কর্মকর্তা। কেন না? করলে অসুবিধা কি? জাতি যদি ভালো থাকে, জাতি যদি একটা আমরা যদি একটা দক্ষ শ্রমশক্তি পাই, দক্ষ মানুষ পাই, আমরা যদি শিক্ষিত দানব না গড়ে তুলে শিক্ষিত মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারি আমাদের এই জাতিকে, তাহলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমি আরেকটি জিনিস বলবো, যে কিছু বিষয়ে আমাদের ছেলেপেলেরা অন্য জায়গায় চলে যাচ্ছে। 150 উপজেলায় খাবারের ব্যবস্থা করা হয়েছে ছাত্রদেরকে। আমি শুনলাম যে এটা নাকি সমস্ত উপজেলায় করা হবে। আমি এর সাথে আরেকটা দাবি করতে চাই, যে আপনারা ছেলেপেলেদেরকে পোশাকের টাকাও দিতে হবে, কারণ পোশাকের জন্য লজ্জায় অনেক ছেলেপেলেরা স্কুলে যায় না। এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি। পোশাকের টাকা কয় টাকা লাগবে? যেখানে লক্ষ কোটি টাকা পাচার হয়, কয় টাকা লাগবে? এটা রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এটা কোনো টাকা না। ইংরেজি শিক্ষার যে দুর্বলতা আছে, আমরা ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়ার পরেও আমাদের ইংরেজির দুর্বলতা থেকেই যায়। আমরা প্রাথমিক পর্যায়ে বিষয় ভিত্তিক ইংরেজি শিক্ষক দিলে অসুবিধা কোথায়? অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন, যে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাথমিক পর্যায়ে শরীর গঠন এবং মনের গঠন, এই দুইটা গঠন যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলেই ওই ছেলেটা মানুষ হবে। শরীর গঠনের জন্য শরীর চর্চার শিক্ষক দিতে অসুবিধা কোথায়? একটা স্কুলে শরীর চর্চার শিক্ষক থাকলে অসুবিধা কোথায়? এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি, হচ্ছে একজন শিক্ষকের সাথে 30 জন ছাত্র থাকে। এখন আমি দেখলাম একটা গবেষণায় পাওয়া গেছে, একজন শিক্ষকের সাথে 55 জন ছাত্র। ওখানে তো পড়াশোনা হবে না, হইতেই হবে। আমি বিশ্বাস করি, যেহেতু এই সরকার, শিক্ষক আছেন এই সরকারে, এবং আরো অনেক শিক্ষক আছেন, তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন, এবং এই বিবেচনাটা করতেই হবে যদি আমরা জাতিকে বাঁচাতে চাই, যদি আমরা জাতির সঠিক নিশানায় আমরা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চাই। কষ্ট লাগে, দুঃখ লাগে যে ভুটান, নেপাল, আফ্রিকার অনেক গরিব দেশের চেয়েও শিক্ষার বাজেট আমাদের দেশে কম। আরেকটা জায়গায় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, শিক্ষার বাজেটের সাথে আবার প্রযুক্তিও লাগানো আছে। শিক্ষার বাজেট আমরা আলাদা খাতে রাখি না কেন? শিক্ষা আলাদা, প্রযুক্তি আপনারা আলাদা করেন। আমি আর কথা বাড়াবো না, এইটুকু চাবো যে আপনাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিবে, এবং আপনারা মানুষ গড়ার কারিগর হিসেবে আপনারা যে শ্রম দিয়ে যাচ্ছেন, কিছু না পাওয়ার পরেও আপনারা যেভাবে লেগে আছেন, আপনারা ছেলেপেলেদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে বাংলাদেশকে আপনারা ভালোবাসেন, যেভাবে মানুষ গড়ে যাচ্ছেন, এই পর্যায়ে এবং সরকারের সাথে নেগোসিয়েশনের জন্য যা কিছু করা দরকার, আমার যদি ক্ষুদ্র প্রচেষ্টা থাকে, আপনাদের যদি প্রয়োজন হয়, আমার যদি ক্ষুদ্র সহযোগিতা যদি আপনারা চান, আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। ধন্যবাদ স্যার। আমি বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন। আরেকটা কথা বলতে চাই, এই যে আপনারা আজকে দাবি তুলছেন না, এটাই দরকার। কারণ আমাদের অনেকের কানের মধ্যে মরিচা পড়ে গেছে, ওই যে সুমনের গানের মতো বলতে হয়, কণ্ঠ ছাড়া বন্ধু। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আপনারা কষ্ট করে এসেছেন, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ের পানির দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য শেষ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন সচিব জনাব এহসানুল হক মহোদয়। আমরা বিশ্বাস করে
বর্তমান সরকার আমাদের যে নিয়োগকারী আবিষ্কার বিদ্যালয়ে সেটাগুলো অতি শীঘ্রই নেবে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক প্রাণের স্পন্দন, যিনি শিক্ষকদের বিভিন্ন ছাড়াপাড়াগুলো জাতীয় পর্যায় থেকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মীমাংসা করেছেন এবং শিক্ষকদের পক্ষে সকল রায়গুলো বাস্তবায়ন করেছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট জনাব সিদ্দিকুল্লাহ মিয়া, জনাব সিদ্দিকুল্লাহকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। স্যার প্লিজ। আজকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক 4 দফা দাবি আদায়ের এই সমাবেশে উপস্থিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং অন্যান্য শিক্ষক সমিতি সকল নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন। সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রাণের মানুষ, আমার শ্রদ্ধার মানুষ, আমার ভালোবাসার মানুষ, প্রাথমিক বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষকবৃন্দ, আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনারা আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। আমি যে দাবিগুলো আপনারা এখানে উপস্থাপন করেছেন এই দাবিগুলোর সাথে আমি অত্যন্ত পরিচিত। বিগত 17 বছরে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে শুরু করে সহকারী শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী পর্যন্ত যারা যে সমস্যায় বঞ্চিত হয়েছেন বিগত সরকার কর্তৃক, আমি তাদের সমস্ত সমস্যাগুলো জানি এবং যে সমস্ত সমস্যা নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে আমি তা সর্বাত্মকভাবে প্রতিপালন করার চেষ্টা করেছি। আমি বলবো যে দাবিগুলো আজকে উত্তোলন করা হয়েছে এই দাবিগুলো যৌক্তিক এবং এটা আপনাদের অধিকার। এই ব্যাপারে যে দাবিগুলো আপনারা করেছেন সহকারী শিক্ষক করে 11তম গ্রেড, এটা আমাদের ন্যায্য অধিকার। ইতিমধ্যে আমি বলবো আপনাদের সমপর্যায়ের যারা রয়েছেন তারা ইতিমধ্যে 11তম গ্রেড পেয়েছেন, কিন্তু আপনাদের এই দাবির প্রতি বিগত সরকার কর্ণপাত না করে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমি আশা করি দ্রুততম সময়ের ভিতরে এই আপনাদের দাবি যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে, তারা এটার প্রতি গুরুত্ব দেবেন। আর 9-3-14 থেকে যে 10ম গ্রেড দেওয়ার কথা, এটা একটা ন্যায্য দাবি আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে 10ম গ্রেড দেওয়ার জন্য দ্বিতীয় শ্রেণীর মর্যাদার জন্য রায় দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 45 জনকে 10ম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমি গত 2 দিন আগে জনপ্রশাসন সচিব, প্রাথমিক বিদ্যালয়ের সচিব সহ 5 জন সচিবকে লিগ্যাল নোটিশ দিয়েছি। অনেক মিডিয়া বাড়িয়েছে যে যদি এক মামলায় 5 জন 10 জন 50 জন পায় একই রেফারেন্সে সবাইকে দেওয়া যায়। যারা এই আদেশ করেছেন তারা এই শিক্ষকদেরকে হয়রানি করার জন্য করেছেন। আমি এখানে আদালতের বাইরে বলে গেলাম আর একজন শিক্ষককে আদালতের দর গড়ায় না নিয়ে দ্রুততম সময়ের ভিতরে এই 10ম গ্রেড বাস্তবায়ন করবেন। আমি জানি এটা কারা করেছেন, এটা প্রশাসনের ষড়যন্ত্র শিক্ষকদেরকে আদালতের বারান্দায় ঘোরানোর জন্য। 65,000 শিক্ষক 45 জন